রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। এমন সময় আপু এলো আমার রুমে। এসেই কর্কশ গলায় বলতে লাগলো, এই, তোর সমস্যা কি? তুই আমার বান্ধবীদের সাথে ঝগড়া করছিস কেন? বাসাটা কি তোর একার নাকি? আর একদিন উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। তোর বান্ধবীদের তোর রুমে থাকতে বলবি? আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খায় কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুলের গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব, না হয় তোর চুল ছিঁড়ব। কি? তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কোচো করবি আমার তুই। আপু নিজের হাতে নিজের চুলগুলো এলোমেলো করে চিৎকার করতে লাগলো। ওর চিৎকার শুনে পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে দানিশা, এভাবে চিল্লাচ্ছিস কেন? দেখো না আম্মু, তোমার ছেলে আমাকে মেরে কি অবস্থা করেছে। মিথ্যা কথা আম্মু, আমি মানিনি। আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। ওই, তুই কোন দিন মানুষ হবি? তোর বড় বোনকে তুই মারিস? আজকে তোর খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ। আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্নাঘরে চল। যাও যাও, কোনো ব্যাপার না। আমি তানভীর। বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আমার বোনের নাম তানিশা, যে সব কিছু দখল করে আছে। বাবা একজন ব্যবসায়ী। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে। বন্ধু বললে ভুল হবে, ওরা সবগুলো এক একটা কলিজার টুকরা। আমাকে দেখে মিজান বলল, কি রে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? ধুর, এইটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় শুধু মহিলাদের রাজত্ব। এই জীবন আর রেখে লাভ কি? হ্যাঁ রে, আর বাঁচতে চাই না। গার্লফ্রেন্ডের প্যারা খেতে খেতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বালের কথা বাদ দে। ওকে, বাদ দিলাম। এখন বল, মহিলারা তোকে কি করেছে যে তাদের দোষারোপ করছিস? আমি সবটা খুলে বললাম। আরে মামা, আমি আজকে কোনোভাবেই সহ্য করতে পারবো না। কারণ আজকে আমার অবস্থাও একই রকম। বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি। মা অনেক ক্ষেপে আছে। বালে জীবন আর ভালো লাগে না। পেটে টান পড়েছে, কিছু খেতে হবে। তার মাঝে আজকে বাসায় খাবার বন্ধ। তখন হাসান উঠে বলল, আরে মামা, তুই তো আমার কলিজা। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি, এটা তো হতে পারে না। দাদা, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। আমি বললাম, এইটা কি? এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। হাসাইন না, এমনি মাথা গরম আছে, তুই আর গরম করিস না। তখন মিজান হেসে বলে উঠল, আমি জানতাম এমন কিছুই হবে। হাসান খাওয়াবে, এইটা কখনোই হতে পারে না। এই শালা তো 1 নম্বরে কিপটুস, সাথে ওর 14 গোষ্ঠীও। তোরা থাক, আমি গেলাম। চল দোকানে গিয়ে খেয়ে আসি। ওকে চল। তারপর 3 জন মিলে খাওয়া দাওয়া করলাম। চা, রুটি, কলা, কেক। আমার ফোনে টাকা নাই। হাসান, তোর ফোনটা একটু দে। কিন্তু কি করবি? বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যেই শেষ করবি। আরে বেটা দে। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল। যখন এই খাবারের বিল ও দিতে পারবে, তখন ওকে মোবাইল দিয়ে দিবেন। তানভীর, এটা কিন্তু ঠিক না। আরে শালা, ক্ষুধা লাগছে, খাইছি। এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না? হাসান, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি। বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইল দে। মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন। তানভীর, তুই গরম হয়ে গেছিস, ঠান্ডা একটা আইসক্রিম খা। আমি আইসক্রিম খাই না, আইসক্রিম খাই ফকিন্নিরা। তখনই ওই মেয়েটা বলে উঠল, এই, তোদের সমস্যা কি? আমাদের আবার কি সমস্যা হবে? তোরা ফকিন্নি বলিস কাকে? কেন, তোমার গায়ে লাগছে নাকি? তুমি কি ফকিন্নি? কানের নিচে একটা দিব, 2 ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি।
তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় দেবে? তার আগেই লাথি মেরে উড়িয়ে দেব। এই অসভ্য ছেলে, তোর সমস্যা কি রে? আর একবার উল্টোপাল্টা কিছু বললে থাপড়ে কান লাল করে দিব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল। এভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম। বাসায় যেতে আম্মু বলল, সারাদিন কই ছিলি? জাহান্নামে। জাহান্নামেই তো থাকবি। নামাজ কালাম কিছু পড়িস? জাহান্নামে যাবি না তো কি জান্নাতে যাবি? আমি আর কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। 10টার দিকে আম্মু ডাকলো খাবার জন্য। আমি খাবো না, তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও। এখন খেলে খা, না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে। আসতেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে কয়েকটা দেই, তাই গিয়ে পেছন থেকে একটা থাপড় দিয়ে বললাম, কিরে ছাদে কি করিস? আমার দিকে ঘুরে তাকাতেই আমি একটা চিৎকার দিলাম। মেয়েটাও একটা চিৎকার দিল, কারণ এইটা ওই মেয়ে যার সাথে আজকে ঝামেলা হয়েছিল। এই বাদর ছেলে, তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস? আমি তোমার বাসায় আসছি নাকি তুমি আমার পেছনে পেছনে ফলো করে আমার বাসায় চলে আসছো? আমি তোমার মতো সেরিকে ফলো করি না। এমন সময় আপু ছাদে আসলো। কি রে, কি হয়েছে? দেখ তো, সে কখন থেকে এই অসভ্য ছেলেটা আমাকে ফলো করছে। ওই শাকচুন্নি, নিজের মুখে লাগাম দাও। আমি তোমাকে ফলো করব কেন? উল্টো তুমি আমাকে ফলো করছো। তোরা থাম তো, তোরা কেউ কাউকে ফলো করিসনি। দেখ তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না। আরে আনিকা, এটা আমার ছোট ভাই তানভীর, আর তানভীর এটা আনিকা, আমার ফ্রেন্ড। আর ও আজ থেকে আগামী 1 মাস এখানে থাকবে। কি? এক তোর জ্বালাই বাসা থেকে বাইরে থাকতে হয়, আর এখন আবার নতুন একটা আনছিস? আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। এইটা তোর ভাই? দুনিয়ার বদমাইশ, রাস্তায় আমার সাথে ঝগড়া করছে। ওই একদম চুপ। কেন? সবাই জানুক তুমি কেমন ভালো ছেলে। আরেকটা কথা বললে এবার সত্যি সত্যি লাথি মেরে উড়িয়ে দিব বলে দিলাম। এই কুত্তা, তোর মুখে থুতু দিব বলে দিলাম। পারলে ঠেকাইস। তারপর চলে আসলাম আমি আমার রুমে, আর ওরা ওদের রুমের ভিতর গিয়ে কথা বলছে। তোর ভাই এত খারাপ কেন রে? এই, তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? দেখলি না কেমন করে কথা বললো? সকাল থেকে আমার ওপর রাগ করে আছে। মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে। আমার ওপর যতটুকু পাইছে দিছে। আনিকা বলল, তোর ভাই কি সবসময় তোর সাথে এমন করে নাকি? সব সময় না, যখন আমি খোঁচা দেই তখন এমন করে। বাহ, বেশ ভালো তো। ইস, যদি আমার একটা ভাই থাকতো। দূর, তোদের ঝগড়া দেখে আমারও ঝগড়া করতে মন চাইছে। আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নেই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। ঠিক আছে, তাহলে করলাম না। অনেক কিছু মিস করলাম রে। আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবেন? আগামী 1 মাস। আমাকেও সঙ্গে যেতে বলেছিলেন, তবে আমার ভালো লাগেনি, তাই যাইনি। এই 1 মাস তোর সাথেই থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর যতদিন মন চায় থাক, তবে তানভীরের কথায় কিছু মনে করিস না। ওকে, এবার তাহলে ঘুমা। সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। কিরে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজে দিলি কেন? এই, তুই এত ঘুমাস কেন? হারামি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বলার কারণে প্রেম করতে পারলাম না। অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম। এখন বিয়ের কথা হচ্ছিল, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই, তুই প্রেম কর, তাতে আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করি তোর পাল্লায় পড়ে কোন মেয়ের জীবন নষ্ট হবে সেইটা ভেবে। আর শোন, আম্মু তোকে ডাকছে, চলে আয়। যা, আমি আসতেছি। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা। আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে, খাবার নিয়ে যা। ঠিক আছে, দাও।
খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম। তারপর কলেজে চলে আসি। কলেজে এসে মিজান আর হাসানের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝামেলা হচ্ছে। রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে। তাই কলেজ থেকে বাসায় ফিরে আসতে চাইছে, কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে। তারপর আপুর কলেজে গেলাম। গিয়ে দেখি বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে। কোনো রকমে ভিতরে গিয়ে পেছনে গেট দিয়ে বের হয়ে আসলাম। তুই আসতে এত দেরি করলি কেন? দেরি করলাম কোথায়, মাত্র আধা ঘন্টা লাগছে। হয়েছে হয়েছে, এত কথা বলার দরকার নাই। তারপর আপু বাইকে উঠল আর আনিকাও। এবার যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? যাচ্ছি। তোর মুখে অল টাইম করলার মতো তিতা থাকে কেন রে? তুই যে ছেলের ঘরে যাবি সেই ঘরে গ্যাস বিল লাগবে না। তোর মাথায় হাঁড়ি পাতিল রাখলেই রান্না গরম হয়ে যাবে। আচ্ছা তানিশা, তুই তোর ভাইয়ের সাথে সব সময় এমন করে কথা বলিস কেন? তোর ফোন পাওয়ার সাথে সাথেই তো চলে আসছে, আর তুই ওর সাথে ঝগড়া করছিস। এই যে শাকচুন্নি, আপনি আমাদের মাঝখানে আসছেন কেন? কি? আমি শাকচুন্নি? আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলছিলাম। এত পক্ষ নিতে হবে না। তারপর বাসায় চলে আসলাম। শোন, তোর জন্য কিছু টাকা রাখছি, তুই আমার কাছ থেকে নিয়ে নিস। কোনো মতলব আছে নাকি? থাক, নিতে হবে না। তুই ভিতরে যা, আমি আসছি। তারপর আমি আমার রুমে না গিয়ে সোজা আপুর রুমে গেলাম। আমি ভিতরে গিয়ে বসতেই এমন সময় আনিকা বাথরুম থেকে বের হয়ে আসে। আমাকে দেখে একটা চিৎকার দিল। আমিও চিৎকার দিলাম। আপু দৌড়ে রুমে এলো। কি রে, কি হয়েছে? তোর বান্ধবী বাথরুমে। এতটুকু বলতেই আনিকা আমার মুখ চেপে ধরল। আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই, আর আমার চিৎকার শুনে তোর ভাইও চিৎকার দেয়। ও, এই কথা। আমি তো ভেবেছিলাম তানভীর তোকে ভয় দেখিয়েছে নাকি। আপু আমি যাই রে, পরে আসবো। ওকে, যা। আমি আমার রুমে এসে চিন্তা করছি, এটা কি হলো? আমার এখন লজ্জা লাগছে। আমি আর আনিকা আপুর সামনে যেতে পারবো না। একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম। এমন সময় আনিকা আপু আমার রুমে আসলো। কোনো মেয়ের রুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে, সেইটা জানো না? জানি, তবে এইটা অন্য কোনো মেয়ের না, আমার আপুর রুম। গাধা কোথাকার। এটা বলে সে চলে গেল। আর আমিও খাবার খেয়ে বাহিরে চলে এলাম। মিজান আর হাসানের সাথে আড্ডা দিতে লাগলাম। দোস্ত, আমার গার্লফ্রেন্ড মানে মামাতো বোনের তো বিয়ে ঠিক করে ফেলেছে। আমি ওদের ছাড়া বাঁচতে পারবো না রে। তো মরে যা, মানা করেছে কে? তুই মরলে তোর চল্লিশা খেতে পারবো। তোরা কি আসলে আমার বন্ধু? বিশ্বাস হচ্ছে না। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় চলে আসলাম। এতক্ষণ কোথায় ছিলি? এলাকায় ছিলাম। কোথাও আবার আগুন লাগাসনি তো? লাগালে নিজের ঘরেই সবার আগে লাগাবো। ঠিক আছে ঠিক আছে, শুধু বাবার মতো হোস না, তাহলে সারা জীবন ধরে শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস দুটো নিয়ে জীবন শেষ করে দিবি। এখানে আবার আমাকে টানাটানি করছো কেন? আম্মু, তোমাদের পার্সোনাল ঝগড়া তোমাদের রুমে গিয়ে করো। ওই, তুই বড়দের মাঝে কথা বলিস কেন? একদম বাবার মতো হয়েছিস। এইটা কিন্তু ঠিক না। বারে বারে আমাকে কেন টেনে আনছো? আর আমার ছেলে আমার মতোই হবে, তোমার কোনো সমস্যা আছে? আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার দিবা নাকি বলো? তোর বাবাকে বল খাবার রেডি করে দিতে। এই বলে আম্মু চলে গেল। আসলে এটা আমাদের পরিবারের ঝগড়া না, এটাই ভালোবাসা। এমন সময় আপু আর আনিকা এলো। আপু খাবার রেডি করছে আর আনিকা আমাদের ঝগড়া দেখে হাসছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। এমন সময় আপু আমার রুমে আসলো। এই নে তোর টাকা, আর শোন, এগুলো আমার জমানো টাকা। এই টাকা দিয়ে ভালো দেখে একটা মোবাইল কিনবি। আমার মোবাইল তো ঠিক আছে, মোবাইল কিনে কি করব? আমার এক বান্ধবী একটা মোবাইল কিনছে, ওই মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই তুই ওইরকম একটা মোবাইল কেন। এইটা কোনো কথা হলো? এমন সময় আমার ফোনে কল আসলো। তাহলে তুই কথা বল, আমি আসি। আর শোন, আগামীকাল মোবাইল কিনবি। ঠিক আছে।
তারপর ছাদে গিয়ে কথা বলছিলাম, এমন সময় আনিকা ছাদে আসলো। আমার কথা বলা দেখে আনিকা বলল, কার সাথে কথা বলো? গার্লফ্রেন্ডের সাথে। বাহ, ভালো তো। কিন্তু তানিশা তো বললো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিকই বলেছে, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। তারপর কথা বলা শেষ করে আনিকাকে বললাম, সরি। সরি কেন? দুপুরের আচরণের জন্য। সমস্যা নেই, ইটস ওকে। তুমি এত রাতে ছাদে কেন আসছো? মা একটু পর কল দিবে, তাই ছাদে আসছি। ওহ আচ্ছা। তারপর আনিকা তার মায়ের সাথে কথা বলল, আর আমি দাঁড়িয়ে আছি। কথা শেষ করে আনিকা আমার দিকে তাকালো। একটা কথা বলবো? বলো। তুমি সবসময় তোমার পরিবারের সবার সাথে এভাবে কথা বলো কেন? আমাদের পরিবারে সবাই সবাইকে অনেক বোঝে, আর আমাদের ভালোবাসাটা এমনই। বাবা মা ভালোবেসে বিয়ে করেছেন, তাদের দুজনের মধ্যে অনেক মিষ্টি ঝগড়া লেগেই থাকে। আর আমার আর আপুর ঝগড়া তো অন্যরকম। আপুর কোনো সমস্যা হলে আমি বন্ধুর মতো পাশে থাকি। আমাদের মাঝে কোনো সরি বা থ্যাংক ইউ নেই। আমাদের পরিবারের সবাই অনেক ফ্রি। গতকাল সকালে আপুর সাথে ঝগড়া হয়েছে, আর আজকে নিজের জমানো টাকা দিয়ে দিছে মোবাইল কেনার জন্য। আমার মতে এটাই আসল ভালোবাসা। ঝগড়া লাগবে, কিন্তু রাগ করে কথা না বলার কিছু নেই। আচ্ছা, তোমার বাবা মায়ের সাথে ঝগড়া হয়? না, বাবা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমি মায়ের সাথে বেশি সময় কাটাই। তারাও যথেষ্ট পরিমাণে রোমান্টিক, এই বয়সেও ঘোরাঘুরি করতে পছন্দ করে। তাই মা বাবাকে একা যেতে দিয়েছি, আর কাবাবে হাড্ডি হতে চাইলাম না। কিন্তু আমি একা বাসায় থাকবো, এই জন্য তারা অনেক চিন্তিত ছিলেন। তাই আমি তানিশার কথা বলে এইখানে আসছি, কারণ একা একা আমার ভালো লাগে না। আমি প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ঝগড়াটে, কিন্তু এখন বুঝলাম তোমরা সবাই আসলে ভালোবাসার ঝগড়া করো। ও আচ্ছা, এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়ো। ওকে। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল আপুর পানির কারণে। হেই ডাইনি, তুই আমার জীবনটা শেষ করে দিলি। তুই একটা দিনও সকালে ঘুম থেকে সময় মতো উঠতে পারিস না। তাই বলে তুই আমার গায়ে পানি ঢেলে দিবি? আমাকে একটা দিন আরামসে ঘুমাইতে দিবি না? ওই, এত বকবকানি শোনার মতন সময় আমার নাই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ কর, কলেজে নিয়ে যাবি। আমাকে তুই ড্রাইভার পেয়েছিস নাকি? আমি আজকে কলেজে যাব না। সেটা তোর ব্যাপার, কিন্তু আমি যাব, আর তুই দিয়ে আসবি। এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে, যা তুই, আমি আসছি। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আপু আর আনিকা আসলো। আনিকাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, যা বলার বাহিরে। যেন ঝগড়াটে মেয়েটা কোথাও হারিয়ে গেছে। সাদা কুর্তির ওপর হালকা নীল ওড়না, চুলগুলো বাতাসে উঠছে এলোমেলো ভাবে। আমি হঠাৎ করে যেন কথা বলা ভুলে গেলাম। এই যে তাকিয়ে আছিস কেন, যাবি না? হ্যাঁ ওঠো। আনিকা পেছনে বসল। বাইক চালাতেই ওড়নাটা হালকা করে আমার কাঁধ ছুঁয়ে গেল। অদ্ভুত একটা অনুভূতি বুকের ভেতর কেমন করে উঠল। এই প্রথম ঝগড়া ছাড়া, রাগ ছাড়া, শুধু নীরবতাই ওকে এত কাছ থেকে অনুভব করলাম। আজকে চুপচাপ কেন? এমনি। তুমি তো সবসময় কথা বলো বেশি। সব কথা সবসময় বলতে নেই। ও আর কিছু বলল না, কিন্তু সেই নীরবতাটাও অস্বস্তিকর লাগলো না, বরং ভালোই লাগলো। এরপর দিনগুলো কেমন জানি বদলাতে লাগলো। আগে যেখানে কথায় কথায় ঝগড়া হতো, এখন সেখানে ছোট ছোট কথা, হালকা হাসি, আর অজান্তেই একে অপরের খেয়াল রাখা। আনিকা সকালে উঠে আর ঝগড়া করে না, বরং জিজ্ঞেস করে, আজকে কলেজে যাবা? আমি আগে যেমন খেপে যেতাম, এখন আর তেমন লাগে না। কখনো আমি ওকে চা এনে দিচ্ছি, কখনো ও আমার জন্য নাস্তা রেখে দিচ্ছে। কেউ কিছু বলছি না, কিন্তু দুজনেই বুঝতে পারছি যে কিছু একটা বদলে যাচ্ছে। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম দুজন। আকাশটা লালচে, সূর্য ডুবছে ধীরে ধীরে। জানো, আগে তোমাকে খুব খারাপ ছেলে মনে হতো, আর এখন? এখন মনে হয় তুমি খুবই ভালো একটা ছেলে। আমি কিছু বললাম না। কথাগুলো বুকের ভেতর কোথাও যেন আটকে গেল।
কয়েকদিন পর ঝগড়া আবার হলো, কিন্তু এবার আলাদা। তুমি আমার ফোন না ধরেই ঘুমিয়ে পড়লা কেন? আমি কি তোমার ফোন ধরতে বাধ্য নাকি যে দিলেই ধরতে হবে? না, কিন্তু কিন্তু কি? আমি থেমে গেলাম। এই প্রথম বুঝলাম এই কিন্তুটার ভেতরে রাগ নেই, বরং ভালোবাসা জমে গেছে। ও রেগে রুমে চলে গেল। আগে হলে আমিও পাত্তা দিতাম না, কিন্তু সেদিন মনটা কেমন ভার হয়ে রইল। রাতে সাহস করে ওর দরজায় টোকা দিলাম। আপু তখন আম্মুর রুমে। কে? আমি। কি হয়েছে? দরজাটা খুলো। আনিকা দরজা খুলল। রাগ করে আছো? আমার রাগ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ তুমি আমার কাছে আর সাধারণ কেউ না। মানে? মানেটা না হয় পরে বলবো, এখন বলো, কালকে বিকেলে একটু বের হবে আমার সাথে? কেন? এমনি। আনিকা কিছুক্ষণ ভেবে বলল, ওকে। পরদিন বিকেলে বাইক নিয়ে বের হলাম দুজন। কোনো কথা নেই, কোনো ঝগড়া নেই, শুধু রাস্তা আর বাতাস। বাসায় বলেছি যে আনিকা একটা দরকারে তার বাসায় যাবে, আবার চলে আসবে। একটা ফাঁকা জায়গায় এসে বাইক থামালাম। এখানে কেন? একটা কথা বলবো। বলো। হৃদস্পন্দনটা যেন হঠাৎ করে বেড়ে গেল। আমি একটা দীর্ঘ শ্বাস নিলাম, তারপর বললাম, আমি জানি আমি ঝগড়াটে, রাগী, অনেক সময় অসভ্য, কিন্তু আমি তোমাকে ছাড়া দিনগুলো কল্পনা করতে পারছি না। ও আমার দিকে তাকিয়ে রইল। আমি জানি না কবে থেকে কিভাবে, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর হালকা হেসে বলল, তুমি জানো আমি প্রথম দিন থেকেই তোমার সাথে ঝগড়া করতাম, কারণ তুমি আমাকে আলাদা করে ভাবতে বাধ্য করেছিলে। মানে? মানে আমিও তোমাকে ভালোবাসি তানভীর। মনের ভেতর যেন হালকা বৃষ্টি নামল। সব ঝগড়া, সব রাগ, সব অভিমান ধুয়ে গেল। সত্যি নাকি মজা করছো? সত্যি বলছি। তাহলে এখন থেকে আর ঝগড়া না? অবশ্যই ঝগড়া হবে, কি? কিন্তু ভালোবাসার ঝগড়া। আনিকার কথায় আমি হেসে ফেললাম। আবারও বাইক স্টার্ট দিলাম। পেছনে আনিকা বসে আছে চুপচাপ। হাওয়া এসে ওর চুল উড়িয়ে দিচ্ছে, আর সেই চুলের ছোঁয়ায় আমার সমস্ত রাগ, অহংকার এক এক করে খুলে পড়ছে। সেই দিন থেকে আমাদের গল্পটা বদলে গেল। ভালোবাসা সবসময় মিষ্টি কথা, কেয়ার আর রোমান্টিক মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ না। অনেক সময় ভালোবাসা লুকিয়ে থাকে ঝগড়ার মধ্যে, অভিমানের মধ্যে, এমনকি ছোট ছোট রাগের মাঝেও। তানভীর আর আনিকার গল্পটা তারই একটা সুন্দর উদাহরণ। শুরুটা হয়েছিল ভুল বোঝাবুঝি আর ঝগড়া দিয়ে। কেউ কাউকে সহ্য করতে পারত না, কথা বললেই তর্ক, দেখা হলেই ঝামেলা। কিন্তু সময়ের সাথে সাথেই সেই ঝগড়াগুলোই ধীরে ধীরে বদলে গেল খেয়াল রাখা, অনুভব করা আর না বলা ভালোবাসায়। তানভীর, যে কিনা সবসময় রাগী আর ঝগড়াটে ছিল, সেই ছেলেটাই একসময় আনিকার হাসিতে নিজের শান্তি খুঁজে পেল। আর আনিকা, যে প্রথমে তাকে একদমই পছন্দ করত না, সেই পরে বুঝতে পারল এই ছেলেটার ভেতরেই লুকিয়ে আছে এক অন্যরকম ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটা ছিল তারা কখনো নিজেরা বদলে যাওয়ার চেষ্টা করেনি জোর করে, বরং একে অপরকে বুঝতে বুঝতেই নিজেদের বদলে ফেলেছে। আগে যেখানে তুই তোকারে ছিল রাগের, পরে সেটাই হয়ে গেল ভালোবাসার ভাষা। আগে যেখানে ছিল দূরত্ব, সেখানে ধীরে ধীরে তৈরি হলো এক অদ্ভুত টান। তাদের ভালোবাসার নিখুঁত ছিল না, কিন্তু বাস্তব ছিল। যেখানে ঝগড়া ছিল, অভিমান ছিল, কিন্তু ছিল না একে অপরকে হারানোর ভয়, বরং ছিল সবকিছুর পরেও পাশে থাকার প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত তারা বুঝতে পারল ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা না। ভালোবাসা মানে হলো রাগ করেও পাশে থাকা, ঝগড়া করেও খোঁজ নেওয়া, আর হাজারটা ভুল বোঝাবুঝি পরেও একে অপরকে না ছাড়ার সিদ্ধান্ত। এই গল্পটা আমাদের শেখায়, যার সাথে ঝগড়া করতে ভালো লাগে, হয়তো সেই মানুষটাই একদিন হয়ে ওঠে সবচেয়ে আপন। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন,
কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভালোবাসার গল্প পাওয়ার জন্য। আপনাদের এক একটা সাপোর্টই আমাদের নতুন গল্প লেখার শক্তি দেয়।